দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন রাজনীতি বিষয়ক আলোচনা জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি কোন দিকে যাচ্ছে, কেমন চলছে রাজনীতির হালচাল, তা নিয়ে বিশ্লেষণ করবার চেষ্টা করি। আমরা জানি যে নানা রকম উত্তাপের মধ্য দিয়ে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেও আলোচনা সমালোচনা কখনো বিতর্ক তৈরি হচ্ছে। আজকে আমরা আলোচনা করতে চাই উপদেষ্টা বিতর্ক কার লাভ। এই শিরোনামে আমরা এর মধ্যেই জানি যে নতুন করে যে উপদেষ্টা পরিষদে যারা সদস্য হিসেবে যুক্ত হয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে নানা রকম আলোচনা এবং বিতর্ক তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু রাজু ভাস্কর্যে সোমবার তারা বিক্ষোভ জানিয়েছেন এবং এটিকে আবারও স্বৈরাচারের দোসরদেরকে আবারও নিয়োগ দেওয়া হচ্ছে, এই ধরনের মন্তব্যও কিন্তু সেখানে উঠে এসছে। সব মিলিয়ে আসলে এই উপদেষ্টা বিতর্কের নেপথ্যের গল্প আমরা আজকে আলোচনা তুলে ধরতে চাই। আর আজকে জনতন্ত্র গণতন্ত্র আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে। শুরুতে আমার ডান দিকে রয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। স্বাগত জানাচ্ছি সাইফুল হক। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আসিফ শাহান, রয়েছেন সহযোগী অধ্যাপক উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি। আমরা দর্শকদের যেটি বলছিলাম যে উপদেষ্টা বিতর্ক আজকের যে আলোচনা শিরোনাম আমরা রেখেছি, শুরুতেই আমরা জানতে চাইব সাইফুল হক আপনার কাছে, সব মিলিয়ে এই যে নতুন করে সরকার তাদের কাজের সুবিধার্থে মানুষকে সেবা আরও সহজ করতে যে উপদেষ্টা পরিষদে যাদেরকে যুক্ত করলেন সেটি নিয়ে এই যে বিতর্ক তৈরি হলো, সে বিষয়ে শুরুতে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। এরপর আমরা রাজনীতির আরও অনেকগুলো বিষয় নিয়ে আপনার কাছে প্রশ্ন রয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। উপস্থিত সহ আলোচক ডক্টর আসিফ শাহান, আপনার অনুষ্ঠান দর্শক শ্রোতা তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। এই বিতর্কটা তো আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর এবং অনেকখানি অনাকাঙ্ক্ষিত। এই জায়গা থেকে যে আমরা তো এই সরকারকে সকল রাজনৈতিক দল, ছাত্র তরুণদের পাশাপাশি জনগণের প্রায় সকল গুরুত্বপূর্ণ অংশ সবাই আমরা সরকারকে আমরা সমর্থন জুগিয়ে আসছি, সহযোগিতা করছেন। আমরা সহযোগিতা করছি বলতে আমরা এক কাট্টা সমর্থন আমরা দিয়ে যাচ্ছি। আমাদের নানা প্রশ্নে সমালোচনা আছে, ক্ষোভ আছে, আপত্তি আছে, কিন্তু সামগ্রিকভাবে সরকার যাতে একটা পেশাদারি দক্ষতা নিয়ে চলতে পারে, কাজ করতে পারে, সরকারের উপরে বিশাল প্রত্যাশা মানুষের, বিশেষ করে 5 আগস্টের অভ্যুত্থানের পরে এরকম একটা পরিস্থিতির মধ্যে যারা দায়িত্ব পালন করছেন তাদের উপরে হিমালয় সময় একটা দায়িত্ব একটা। তো ইতিমধ্যে যারা আগে যে 21 জন ছিলেন তাদের ব্যক্তি হিসাবে তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন নেই, তাদের সততা, আন্তরিকতা, স্ব জায়গায় তারা সফল মানুষ। বাট একটা রাষ্ট্র প্রশাসন চালানোর ক্ষেত্রে তাদের দক্ষতা, অভিজ্ঞতা, দূরদর্শিতা অথবা গোটা স্টেট ফাংশনকে চালানোর জন্য যে ধরনের অথরিটি দরকার, তো সেই জায়গাটা কোথাও কোথাও ছেদ ঘটছে, ছন্দপতন এরকম একটা মনে হয়েছিল। তখন আমরা বলেছিলাম দরকার হলে সরকারের সংখ্যা বাড়ানো দরকার, উপদেষ্টা মণ্ডলীর সংখ্যাটা বৃদ্ধি করা দরকার, কারণ একজনের উপর একাধিক দায়িত্ব ছিল। এরকম একটা অবস্থায় এই দায়িত্বের জন্য অনভিজ্ঞ মানুষকে দিয়ে একটা মন্ত্রণালয় চালানোই কঠিন, কারো উপরে মানে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। সেদিক থেকে 3 মাস পরে যখন একজনকে তো নতুন করে যিনি প্রধান উপদেষ্টার সহকারী ছিলেন তাকে পুরোপুরি উপদেষ্টা করা হলো, বাকি 2 জন নতুন। 3 মাস না বলছি যে 3 মাস পরে এরকম একটা নিয়োগ নিয়ে বা এরকম নিযুক্তি নিয়ে প্রশ্ন উঠবে, এটা কিন্তু বিস্ময়কর এবং অনাকাঙ্ক্ষিত। তো তারা তাদের ট্র্যাক রেকর্ড বা ব্যাকগ্রাউন্ড তো তাদের জানবার কথা তাদের। তো সেই জায়গাটা এটা মনে করি কাজটা খুব একেবারে পেশাদারিভাবে কাজটা হয়নি। আর ছাত্রদের ক্ষেত্রে যেটা বলতে চাই যে তারা তো এই সরকার তো এখানে যারা নিয়োগ দিয়েছেন তার মধ্যে রাজনৈতিক দলগুলোর আমি যতখানি জানি তাদের এখানে কোনো পছন্দ অপছন্দের কোনো বিষয় ছিল না। প্রফেসর ইউনুস তিনি নিজেই পাবলিকলি বলেছেন ছাত্রদের তারা নিয়োগপ্রাপ্ত, তার মানে তারা সরকারে তারা আছেন। তাহলে যারা সরকার গঠন করেছেন তারা তো এই ছাত্রদের, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তাদের মনোনয়ন বা তাদের ভাবনা চিন্তার একটা বহিঃপ্রকাশ। এখন কী এরকম ঘটনা হলো, তারা একদিকে সরকারে আছেন, আবার সরকারের বাইরে থেকে তারা আবার এই নিয়োগগুলো নিয়ে তারা আবার সমালোচনা করছেন। তাহলে কি সরকারের সঙ্গে তাদের বোঝাপড়ার সমস্যা হচ্ছে? সরকারের সাথে কি ছাত্রদের কি বা একটা
বিভক্তি বিভাজনের কোনো আশঙ্কা আমরা দেখছি? একটা অনাস্থার কোনো বিষয় আছে? নতুন নিয়োগে কি ছাত্ররা যারা প্রফেসর ইউনূসের মতে যারা নিয়োগকর্তা, তাহলে তাদের সাথে এই নতুন নিয়োগের ব্যাপারে কি কোনো যুক্তি বা সলা পরামর্শ কি আসেনি? ছাত্রদের থেকে বলা হয়েছে যে তাদের সাথে পরামর্শ না করে করা হয়েছে, তো তাহলে তো তারা এটা পাবলিক তারা বলেছেন। তাহলে এরকম একটা দূরত্বের জায়গাটা কেন তৈরি হলো? আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যখন সরকার গঠন হয়েছেন, সরকারের যিনি প্রধান ব্যক্তি, এটা অগ্রাধিকার, তার এটা দায়িত্বের মধ্যে তিনি তার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে তিনি কাকে আনবেন, কাকে কোন দায়িত্ব দেবেন, আর সেখানে আপনি বাইরে থেকে আপনি তো চাইতে পারেন, আপনি মতামত চাইতে পারেন, কিন্তু তার জন্য এটা কিন্তু বাধ্যতামূলক না। এটা সরকারের জন্য, কারণ তিনি বাস্তবে প্রধানমন্ত্রী যে ক্ষমতা এখানে চর্চা করে এসছেন সংবিধান অনুসারে, আমাদের প্রধান উপদেষ্টা বাস্তবে প্রধানমন্ত্রীর ক্ষমতায় তিনি কিন্তু এখানে চর্চা করছেন, মানে যে সংবিধানের মাফিক তারা জায়গার দায়িত্ব পালন করছেন। এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং এটা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে, অপ্রয়োজনীয় উত্তেজনা তৈরি করছে। এখন আরও উপদেষ্টা নিয়োগের প্রশ্ন উঠছে, এখন অনেকে এখন উপদেষ্টা হতে চায়। পুরো ব্যাপারটা খুব একটু লেজে গোবরে দাঁড়িয়ে যাচ্ছে। সরকারের ক্রেডিবিলিটি নিয়ে কিন্তু বড় ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। সরকারের মধ্যে পেশাদারিত্ব অথবা একটা সুদূর প্রসারী কোনো চিন্তার বহিঃপ্রকাশ কিন্তু দেখা যাচ্ছে না। জি, অনেক ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে। ডক্টর আসিফ শাহান রয়েছেন, একজন শিক্ষক রয়েছেন, সহযোগী অধ্যাপক উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর আসিফ শাহান, আমরা আসলে একেবারেই যদি কোট আনকোট করে বলি, সার্জিস আলমের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন, সেখানে খুনি হাসিনার তেলবাজিরা উপদেষ্টা হচ্ছে, এরকম একটা পোস্ট তিনি দিয়েছিলেন। যে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে, সেখানে কিন্তু হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন যে এখানে আসলে অতি দ্রুত সময়ে যেন তারা নতুন করে সিদ্ধান্ত নেন এবং ছাত্র নাগরিকের অংশীদারিত্বের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটি মেনে নেওয়া হবে না, এবং তারা অভিযোগ করছেন আসলে তার মানে ছাত্র জনতার মতামত এখানে উপেক্ষিত হয়েছে। সব মিলিয়ে এই বিতর্কটাকে আসলে সরকারের জন্য বিব্রতকর, এবং সরকার কি আসলে ছাত্রদের সাথে কথা না বলে করাটাকেই বা কীভাবে দেখেন, এবং করতে তারা আসলে বাধ্য কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি প্রশ্নটাকে একটু অন্যভাবে দেখি, যে পুরো বিষয়টা বা পুরো বিতর্কটা আসার প্রধান কারণটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে। এটা সত্যি কথা যে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রীর মতোই হচ্ছে গিয়ে ক্ষমতা ভোগ করছেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রধানমন্ত্রী তো যেভাবে আসে, নির্বাচিত একটা নির্বাচনের মাধ্যমে আসে, সো নির্বাচন তাকে একটা লেজিটিমেসি দেয়, এবং সেখান থেকে তিনি হচ্ছে গিয়ে ওই ক্ষমতাটা ভোগ করেন যে তিনি তার পছন্দ মতো লোকজনকে নিয়োগ দেবেন এমপিদের মধ্য থেকে 10% টেকনোক্রেট। সেভাবে এই ব্যাপারটি সেভাবে ঘটেনি। তো এটা এসেছে হচ্ছে গিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থান তাকে লেজিটিমেসি দিয়েছে, খুব ভালো কথা। এখন গণ অভ্যুত্থানের অংশীদার কারা ছিলেন? তো গণ অভ্যুত্থানে আমরা ছাত্রদের কথা ছাত্র ছিল, কিন্তু এটা তো ছাত্র জনতার গণ অভ্যুত্থান। এখানে তো জনতা শব্দটাকে ভুলে গেলে চলবে না। সো এখানে জনতার সাথে জনতার অংশীদারিত্ব আছে, এখানে রাজনৈতিক দল যেগুলো আছে তাদের অংশীদারিত্ব আছে। এখন আমরা যখন এই নিয়োগের কথা বলছি, আমি প্রক্রিয়াটার কথা বারবার বলছি, এরকম আমাদের কারো কাছেই কিন্তু এটা পরিষ্কার নয় কোন প্রক্রিয়ায় কোন উপায়ে নিয়োগগুলো হচ্ছে। এটা কি কোনো ক্রাইটেরিয়া আছে? কোন ক্রাইটেরিয়াগুলোকে উনি বিচার বিবেচনার মাধ্যমে নিচ্ছেন? এটা কি আমরা জুলাই বিপ্লব বলছি যেটাকে, বা গণ অভ্যুত্থান যেটা বলছি, তার প্রতি আনুগত্যের ভিত্তিতে নিচ্ছেন, নাকি এখন সেই আনুগত্যের সময়সীমাটা কোথায়? এটা কি আমরা দেখতে দেখতে 2008 পর্যন্ত চলে যাব, 2014 পর্যন্ত যাব, 2018 পর্যন্ত? কোনো ক্রাইটেরিয়া আমাদের কাছে নেই। যেহেতু এরকম কোনো ক্রাইটেরিয়া হয়নি, তাহলে এইখানে হচ্ছে গিয়ে অংশীদারিত্বের সাথে অংশীদার যারা ছিলেন তাদের সাথে আলোচনার একটা ব্যাপার চলে আসে। এখন বৈষম্যবিরোধী ছাত্ররা হচ্ছেন গিয়ে একজন অংশীদার, তারা জানাচ্ছেন আমাদের যে তাদের সাথে কোনো ধরনের আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলো জানাচ্ছেন তাদের সাথে কোনো আলোচনা হয়নি। জনতার কোনো প্রতিনিধিত্ব আমরা দেখতে পাচ্ছি না সেখানে। মানে জনতা, এটা যদি আমরা ট্রেড ইউনিয়নের কথা ধরি, তাদের কোনো অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি না, শ্রমিকদের কোনো অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। তাহলে কাদের সাথে কথা বলে হচ্ছে? তাহলে প্রশ্নটা কিন্তু হচ্ছে গিয়ে শুধুমাত্র এই সময়ে বিব্রত তা না। আমার যদি প্রক্রিয়াটা পরিষ্কার না থাকে, আমার যদি এই বিপ্লবের অংশীদার যারা তাদের সাথে অংশগ্রহণের, তাদের সাথে আলোচনার ব্যাপারটা যদি না থাকে, তাহলে এই ঘটনাটা বারবার ঘটতে থাকবে। আপনি এরপরে যদি আবারও নিয়োগ দেন, বা এখন যদি সরিয়েও নেন আপনি, সেক্ষেত্রেও কিন্তু প্রশ্ন আসে, তার মানে আপনি ইতোমধ্যে একটা ভুল করে ফেলেছেন। তাহলে এটা অবশ্যই বিব্রতকর, কিন্তু সেই বিব্রতকর জিনিসটার মূল প্রবলেমটা এই তিনজনকে নিয়োগ দেওয়া না।
মূল প্রবলেমটা হাসনাত আব্দুল্লাহ কি বলছেন বা সাজ্জাদ আলম কি বলছেন সেটা না। মূল প্রবলেমটা হচ্ছে কি আমরা প্রক্রিয়াটা স্বচ্ছতাটা জানি না। এই স্বচ্ছতাটা সরকার আমাদের কাছে যত দ্রুত হচ্ছে গিয়ে পরিষ্কার করবেন, যত দ্রুত আমাদেরকে একটা ধারণা দেবেন এই প্রক্রিয়ায় কাজগুলো হচ্ছে, তত দ্রুত আমরা এই সমাধান এই সমস্যা থেকে বের হয়ে আসবো। তার আগে পর্যন্ত আসলে এই সমস্যার কোনো সমাধান হবে না। এখানে আসলে ব্যক্তির যে বিতর্ক, সরওয়ার ফারুকী হলেন অথবা আমরা মাহফুজের কথা যদি বলি, অথবা আরো একজন ব্যবসায়ী যিনি হলেন শেখ বশির উদ্দিন, এখানে ব্যক্তির বিতর্কগুলোকে আসলে কিভাবে দেখেন? যে তারা এখানে বিতর্কগুলো এরকম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তারা আসলে সুবিধাভোগী ছিলেন আওয়ামী সময়ে, আবার এখন সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, আওয়ামী দোসর এসেছেন, শিক্ষার্থীদের দিক থেকে অভিযোগ এসছে। ব্যক্তি নির্বাচনে আসলে আরো বেশি সরকারের দিক থেকে সচেতন হবার, সতর্ক হবার সুযোগ ছিল বলে মনে করেন কিনা? অবশ্যই, মানে এটা তো সবসময় থাকে, এটা যে শুধু তিনজনের ক্ষেত্রে তা না। আপনি যদি ওইভাবে বিচার করতে চান তাহলে এর আগে যারা আছেন তাদের ক্ষেত্রে অনেক চাপ ছিল, তাড়াহুড়ো ছিল, কিন্তু এখন কিন্তু আরো বেশি সুযোগ ছিল। ঠিক আছে, সেই সুযোগটা ছিল, কিন্তু সেই সুযোগটার এগেইন সেই পুরোনো কথাতেই যদি ফেরত যাই, এই যে সুযোগটা যে ছিল সেটা যদি আপনি সুযোগটা ব্যবহার করতে চান, সুযোগটা যদি আপনি হচ্ছে গিয়ে যথাযথভাবে হচ্ছে গিয়ে স্বীকার করতে চান, তাহলে তো আপনার কথা বলতে হবে, আপনাদের তো হচ্ছে গিয়ে ক্রাইটেরিয়াটা ঠিক করতে হবে। না হলে তো হচ্ছে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক। কারণ আরেকটা ব্যাপার যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এই জুলাই অভ্যুত্থানের যদি বলি, 5ই আগস্টের হিসেবে বলি, এটার উদ্দেশ্যটা কি ছিল? ব্যক্তির পরিবর্তন তো না। আমরা তো শুরু থেকেই বলে এসেছি একটা সিস্টেমেটিক পরিবর্তন। আমরা তো শুরু থেকেই বলে এসেছি যে নতুন করে যেন ফ্যাসিবাদের উদ্ভব না হয়। তাহলে আমরা তো সিস্টেমের পরিবর্তন, প্রতিষ্ঠান তৈরি, আমরা যে আগের যে সিস্টেমগুলো ছিল সেটাকে পরিবর্তন করা, সেই কথাগুলো বলে এসেছি। এখন আপনি যখন নির্বাচন করছেন, আপনি যখন হচ্ছে ঠিক করছেন কাকে আপনি উপদেষ্টা বসাবেন, আবারও আমরা ব্যক্তির প্রশ্নে চলে যাচ্ছি, তাহলে তো আমরা পুরনো যে সমস্যা ছিল সেই সমস্যার তো সমাধান হচ্ছে না। আমরা তো কোনো একটা স্থায়ী কাঠামো দাঁড় করাতে পারছি না। সেটা যদি করতে না পারি তাহলে তো আসলে কোনো লাভ হচ্ছে না। জি, অনেক ধন্যবাদ ডক্টর আসিফ শাহান। আমরা সাইফুল হক আপনার কাছেও এই একই বিষয়ে জানতে চাইবো যে বিভিন্ন ইস্যুতে আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার কখনো কখনো সমালোচনার মুখে পড়ছেন, বিতর্কের মুখে পড়ছেন, নানা রকম সিদ্ধান্তগুলো নিয়ে সমালোচনা হচ্ছে। সেটি ব্যক্তি পর্যায়ের আলাপচারিতাই হচ্ছে, সেটি নাগরিক পর্যায়ে হচ্ছে, কখনো কখনো গণমাধ্যমে আমরা সেটি দেখতে পাচ্ছি আসছে, ছাত্রদের দিক থেকে হচ্ছে। যে ছাত্ররা আসলে নেতৃত্ব দিলেন সেই ছাত্রদের মুখ থেকেই আসলে এই ধরনের একটা বিতর্ক তৈরি হওয়া, বিক্ষোভ তৈরি হওয়া, সেটি এক ধরনের আশাহত হওয়ার মতো পরিস্থিতি বলবেন কিনা? না, একটা তো যেটা আপনি বললেন, আপনার লাস্ট যে আপনার বাক্যটা, এটা তো একটা আশাহত হওয়ার উপাদান আমি তো দেখছি। প্রথম দেখছি যে আজ থেকে ধরুন 3 মাস আগে, 5 থেকে 2-2.5 মাস আগে আমাদের মধ্যে যে ঐক্যের জায়গাটা ছিল, নানা প্রশ্নে আমাদের মধ্যে কিছু মতাদর্শিক মতভেদ আছে, রাজনৈতিক পার্থক্য ছিল, কিন্তু বড় দাগের অনেকগুলো কিন্তু একটা গণ ঐক্যের জায়গাটা ছিল। আর যত দিন যাচ্ছে ঐক্যের জায়গাটা কিন্তু কিছু ফাটল আমি কিন্তু লক্ষ্য করেছি, কিন্তু ভুল বোঝাবুঝি, কিছুটা বিভক্তি বিভাজনের কিছু সম্ভাবনা, কিছু আশঙ্কাটা আমার জন্য উদ্বেগের জায়গাটা হচ্ছে এইখানে। নানা প্রশ্নে আমাদের মধ্যে পলিমিক্স হতে পারে, ডিবেট হতে পারে, আলাপ আলোচনা হতে পারে, সেটা আমি মনে করি একটা সুস্থ আলাপ আলোচনা হতেই পারে। কারণ অভ্যুত্থান বিশাল যে প্রত্যাশা জাগিয়ে তুলেছে, বাংলাদেশ আর পেছনে ফিরবে না। একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তে আমরা একটা গণতান্ত্রিক, ইনক্লুসিভ, একটা বহুত্ববাদী সমাজে সবাইকে যুক্ত করে আমরা একটা পলিটিক্যাল ডিসকোর্সের মধ্য দিয়ে, ডায়ালগের মধ্য দিয়ে আমরা আমাদের অগ্রাধিকার ঠিক করব, গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সংস্কারগুলো সাধন করব, এবং বাংলাদেশ এরকম একটা পরিবর্তন যেখানে প্রত্যেকটা মানুষ যেখানে ম্যাটার করে, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া যে মানুষ, যে অংশ, তারাও কিন্তু এর সঙ্গে যুক্ত হবেন। আমার অধ্যাপক ভাই যে কথাটা বললেন ওই প্রসঙ্গে ধরে একটু কথা বলি। আমরা এটাকে বলি ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান। যারা জীবন দিয়েছেন তার মধ্যে শ্রমিক সাধারণ মানুষের সংখ্যা হচ্ছে এককভাবে সবচেয়ে বেশি। যারা আহত তারাই বিলোপ চেয়েছেন, এবং তারা তো আরো বিক্ষুব্ধ। তাদের দৈনন্দিন জীবনের যে ভার তারা বহন করতে পারছিলেন না। তাদের একেবারে বস্তুগত কারণেই তারা এই আন্দোলনে প্রচণ্ড ঝুঁকি নিয়ে তারা এগিয়েছেন, কারণ তাদের হারানোর কোনো কিছু তাদের ছিল না। তারা কিন্তু এই সরকার থেকে বহু যোজন তারা কিন্তু দূরে। তাদের কোনো রাজনৈতিক প্রতিনিধি বলি,
ট্রেড ইউনিয়ন কোনো প্রতিনিধি বলি বা আন্দোলনের কোনো প্রতিনিধিত্ব বলি, এই সরকারের কিন্তু তারা ধারে কাছেও কিন্তু এই মানুষজনের কিন্তু কোনো প্রতিনিধিত্ব নেই। ছাত্ররা তারা আন্দোলন ভ্যানগার্ড ছিলেন, সব কিছু তারা কিন্তু দাবি করছেন তারা, কিন্তু বাকি যেটা বললেন জনতা, শ্রমজীবী সাধারণ মানুষ, আমি রাজনৈতিক দলের কথায় নাইবা বললাম, আমি সমাজের যে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংবেদনশীল প্রত্যেকটা অংশ, আর জীবন দেওয়ার ক্ষেত্রে যারা জীবনটা দিয়েছেন, ঝুঁকে নিয়েছেন, ছাত্রদের পাশাপাশি শ্রমজীবী সাধারণ মানুষ, তাদের কথা কিন্তু শোনারও ধৈর্য কিন্তু কম হচ্ছে সরকারের। তো সেজন্য বলেছি যে এটা একটা উদ্বেগের জায়গাটা। আর চারদিক থেকে কিছুটা বেসামাল মনে হচ্ছে আমার কাছে। এক, সরকারের মধ্যে আমি আগের সরকারের আমলে বলতাম সরকারের মধ্যে অনেকগুলো সরকার কাজ করছে কিনা, এই কাজগুলো মনে হচ্ছে যে হ্যাঁ তারা ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ে তারা দায়িত্ব পালন করছেন, কিন্তু সবটা মিলে একটা সমগ্রের মধ্যে যে বোঝাপড়া, যে সমঝোতা, যে ঐক্যমতের জায়গাটা হবে, 3 মাস পরে এটা বলা যাবে না আপনি এখন আবেগ বা উত্তেজনাবশত সময় পাননি বলে এই ধরনের নিয়োগ। আমি কোনো ব্যক্তি নিয়ে, আমার কোনো ব্যক্তি বিশেষের ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ বা কোনো কিছু নেই। যখন রাষ্ট্রীয় দায়িত্ব যখন আপনি দেবেন, অনেকগুলো বিবেচনা কাজ করবে, অনেকগুলো পেশাদারিত্বর বিবেচনা কাজ করবে। অভ্যুত্থানের পরে মানুষের প্রত্যাশা, তাদের ব্যাকগ্রাউন্ডের প্রশ্ন আছে। একটা মানুষ অনেক বেশি যোগ্য হতে পারেন, কিন্তু যে প্রেক্ষিতে যে কন্টেক্সে দিচ্ছেন, মানুষের সংবেদনকে আঘাত করছে কিনা, তার আবেগকে সে আঘাত করছে কিনা, মানুষের প্রত্যাশার জায়গাটা কোনো প্রশ্নবিদ্ধ করে তুলছে কিনা, তাহলে অনেকগুলো বিবেচনা নেওয়া দরকার। আমরা মনে করি সরকারের কলেবর আসলে বাড়ানো, এটাও যথেষ্ট না, বাড়ানো দরকার। কিন্তু এই কায়দায় যদি আপনি নিয়োগ দিতে থাকেন, সরকার কিন্তু আরও বিপদে পড়বে, আরও বিতর্কিত হবে, আরও বিভক্তি বিভাজন তৈরি হবে। এবং তারা ইতিমধ্যে একটা আলটিমেটামও তারা আবার দিয়েছেন ছাত্র তরুণরা উত্তরবঙ্গ থেকে নেবার জন্য। এখন যদি প্রশ্ন ওঠে এটা কি ব্যাপারটা এরকম যে বিভিন্ন বিভাগীয় কোটা, যখন বিভাগ নেবেন তারপরে প্রশ্ন উঠবে জেলার কোটার, তারপরে জেলার কোটার। সুতরাং এইগুলো আমি বলেছি যে সরকারের নোশনের ক্ষেত্রে প্রবলেম আছে, সরকারের যে ইউনিফিকেশন, বৈচিত্র্য ঐক্যের জায়গাটা, এক্ষেত্রে কোথাও কোথাও ছন্দপতন ঘটছে। এখনই সতর্ক হওয়া দরকার। সরকারি কোনোভাবে আমরা বিতর্কিত হতে দিতে চাই না, তাদেরকে আমরা নিশ্চয়ই আমাদের আন্দোলনের স্পিরিট যেন আমরা আসলে সমুজ্জ্বল রাখতে পারি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আরও কথা বলবো, একটা বিরতি নেবার সময় হয়েছে এই পর্যায়ে। দর্শক, আমরা আজকে কথা বলছি উপদেষ্টা বিতর্ক কার লাভ এই শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে আরও নানা কথা বলবো একটা বিরতির পর, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি উপদেষ্টা বিতর্ক কার লাভ এই শিরোনামে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। সাইফুল হক রয়েছেন, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আসিফ শাহান, সহযোগী অধ্যাপক উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। সাইফুল হক, আরও একবার আসতে চাই আপনার কাছে। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, উপদেষ্টা বিতর্ক নিয়ে অনেক আলোচনা আমরা করছিলাম, অনেকগুলো বিষয় আসলে উঠে এসেছে আপনাদের আলোচনায়। সব মিলিয়ে 90 দিন বা 3 মাস খুব বেশি সময় নয়, আবার খুব অল্প সময়ও নয়। যদি সামগ্রিকভাবে মূল্যায়ন করতে বলা হয়, আপনি একজন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল্যায়ন আসলে কিভাবে করবেন? আপনি একটু আগে বলছিলেন যে আসলে কোথাও একটু এলোমেলো, বেসামাল মনে হচ্ছে। এটি আসলে আপনার কাছে কেন মনে হচ্ছে? ধন্যবাদ। প্রথম হচ্ছে, আমি তো এই 90 দিনের যেটা পার হয়েছে, আমি মনে করি সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের উদ্যোগ আছে। ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে আমি মনে করি বেশ কিছু ইনিশিয়েটিভ আছে, যেটা আমাদের অর্থনীতির ক্ষেত্রে একটা ইতিবাচক একটা ইম্প্যাক্ট আছে। আমাদের রিজার্ভটা গ্র্যাজুয়ালি বাড়ছে। আমরা রিজার্ভের বড় কোনো হাত না দিয়েই আমরা অনেকগুলো দায় দেনা আমরা কিন্তু পরিশোধ করছি। এবং তারপরে সংস্কার কমিশন থেকে শুরু করে গণহত্যার অপরাধীদের বিচারিক কাজ শুরু হওয়া, এরকম তালিকা বললে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের তালিকা করা যাবে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি বিশেষ করে বাজারের পরিস্থিতি এখনো পর্যন্ত বেসামাল। এই জায়গাটা যদি মানুষকে স্বস্তি দেওয়া না যায়, কারণ ক্ষুধার্ত পেটে মানুষ কিন্তু ভালো কোনো কথা কিন্তু মানুষ শুনবে না। এই জায়গাটা সরকার অগ্রাধিকারের মধ্যে আমি এখনও তার সুফলটা প্রত্যক্ষভাবে দেখছি না। আমি তো একজন ভোক্তাও আপনাদের মতন একই সাথে। সেকেন্ড বলতে, প্রশাসনের ক্ষেত্রে ল এনফোর্সিং এজেন্সি সহ এদেরকে এখনও পুরোপুরি পেশাদারি দক্ষতায় বা কাজে এখনও যুক্ত করা যায়নি। এখন এক ধরনের বলতে পারেন মানুষ সরকারকে সহ্য করছি আমরা, যেটা আমাদের সরকার,
সবটা সামাল দিয়ে উঠতে পারছে না, আমরা সরকার অনেক না পারাকে আমাদের না পারা হিসেবে অনেকটা বিবেচনা করা, কিন্তু এটা ইনডেফিনিট পিরিয়ড এরকম থাকবে না। আরেকটা গুরুত্বপূর্ণ মনে করি যে সরকারের তারা তাদের প্রধান যে কাজের জায়গাটা আমি যেটা মনে করি, একটা বললাম ল এনফোর্সিং এজেন্সির ক্ষেত্রে বললাম, দ্রব্যমূল্যের ক্ষেত্রে বললাম, আর সরকার আমি গুরুত্বপূর্ণ ম্যান্ডেট মনে করি সরকারকে আমি A++ দেব যদি তারা প্রয়োজনীয় মানে উদ্যোগগুলো সংস্কারগুলো সাধন করে আগামী বছরের মধ্যে একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পন্ন করে তারা যদি নির্বাচিত মানে 1 বছরের মধ্যেই বলতে চাচ্ছি, তারা যদি ক্ষমতা হস্তান্তর করে যেতে পারেন সরকারকে আমি A++ আমি দেব। কারণ গত 16 বছর কেবলমাত্র নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ বন্ধ হয়ে যাওয়াতে এরকম একটা পরিস্থিতি আমাদেরকে দেখতে হয়েছে। তাহলে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, আমার ডেমোক্রেটিক স্পেসটা যদি বাড়াই, আমরা যদি একটা স্বচ্ছ জবাবদিহিমূলক দায়বদ্ধ রাষ্ট্র সরকার সংবিধানে যদি আমরা হাঁটতে পারি, মনে করি প্রধান মনোযোগটা এক্ষেত্রে সরকারের দেওয়া দরকার। আর একটা সরকার এনগেজমেন্টের জায়গাটা নাই। প্রধান স্টেক হোল্ডার তো রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের সাথে 2-3 বার বৈঠক হয়েছে, এটা অনেকটা আনুষ্ঠানিক বৈঠকের মতন, কিন্তু কনস্ট্যান্ট যে একটা আলাপ আলোচনা করা, বোঝাপড়া করা, কারণ যখন আপনি রাইট ট্র্যাকে থাকেন, যখন এনগেজমেন্টে থাকেন, তখন আপনার উদ্দেশ্য নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। তখন নির্বাচনের সময়সীমা 2 মাস 4 মাস 6 মাস যদি আগুপিছু হয়, এটা নিয়ে কিন্তু বড় কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু যখন আপনি কথাবার্তা বলছেন না, যখন আপনি এক ধরনের দূরত্বের জায়গাটা যখন অব্যাহত থাকে, তখন আপনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠে আপনি অযৌক্তিকভাবে ক্ষমতাকে আপনি প্রলম্বিত করতে চান কিনা, আপনি দীর্ঘায়িত করতে চান কিনা, আপনি যে কোনো কারণ দেখে যে কোনো ছুতাই আপনি সরকারের টেনিয়রটা মেয়াদটাকে, কারণ এই সরকার তো আলটিমেটলি তো এটার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার, কিন্তু ফাইনালি তো মানুষেরা ইলেক্টেড গভর্নমেন্ট মানুষ দেখতে চাইবে, যাদের পাবলিকলি যাদের ইলেকটোরাল ম্যান্ডেট আছে, মানুষ কিভাবে তার সমর্থন যোগায়। মানুষ ডেমোক্রেসির মধ্যে ভোট একমাত্র মানদণ্ড না, কিন্তু ডেমোক্রেসির জন্য গুরুত্বপূর্ণ একটা মানদণ্ড তো আপনার মানে ইলেকশন বা ভোট। তো সেই জায়গাটা সরকার যদি প্রলম্বিত হতে থাকে, আমার আশঙ্কা আরও সংকটটা বাড়বে। রাজনৈতিক দলের সাথে সরকারের মানে ঘনিষ্ঠতার পরিবর্তে যদি দূরত্বের জায়গাটা যদি বাড়তে থাকে, তাহলে নতুন নতুন সংকট কিন্তু তৈরি হবে। আমি দেখতে চাইবো যে সরকার সে পথে যাবেন না, তাদের বোঝাপড়াটা বাড়বে সামগ্রিকভাবে, কারণ দেশ এখনো পর্যন্ত আমরা একটা অস্থির সময়টা পার করছি। পাশে ভারতের মধ্যে এখনো উদ্বেগ কাজ করে, ষড়যন্ত্র চলছে, উৎকণ্ঠা আছে, এখনো নানা চেহারায় আওয়ামী লীগ এখনো ফিরে আসার একটা চেষ্টা আছে, তৎপরতা আছে। বিরাট একটা প্রতিবেশী 5ই আগস্টের পরিবর্তনকে এখনো তারা হজম করতে পারেনি। শেখ হাসিনার পতনকে মোদী সরকার নিজের পতন বা পরাজয় হিসেবে যখন বিবেচনা করছে, তখন তারা যে কোনো ফাঁকে তারা যে কোনো একটা বিভক্তি বিভাজনের জায়গা নিয়ে চাইবেই যে এটা যেন সেই জায়গা থেকে জনগণকে আস্থা নেওয়া, বিরোধী দলকে আস্থা নেওয়া, ছাত্র তরুণ সবাইকে আস্থার মধ্যে এনে চলতে পারাটা যোগ্যতা। এই সরকারকে যদি সত্যি সত্যি মানে বিশেষ করে প্রফেসর ইউনূস বা তার সহকর্মী যারা আছেন, এই দূরদর্শিতা তারা যদি দেখাতে না পারেন, তাহলে কিন্তু সংকট কিন্তু বাড়তে থাকবে। আমি চাই না যে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। আমরা সরকারকে সমর্থন জুগিয়ে যাচ্ছি এবং আমরা আরও বেশ কিছুদিন নিশ্চয়ই আমরা চাইব সরকার দৃষ্টিগ্রাহ্য বিশ্বাসযোগ্য এই সংকট কাটিয়ে উঠে একটা গণতান্ত্রিক ধারার দিকে সরকার যাতে যাত্রা শুরু করতে পারে। নিশ্চয়ই সাইফুল হক, অনেক চমৎকারভাবে আপনি সুনির্দিষ্ট অনেকগুলো বিষয় তুলে ধরলেন। আমরা ডক্টর আসিফ জাহান আপনার কাছেও একই বিষয় জানতে চাইব। সব মিলিয়ে আসলে সামগ্রিকভাবে সরকার তো অনেক ইতিবাচক পরিবর্তনও যেমন এনেছে, তেমনি সমালোচিতও হচ্ছেন, এবং সবাই যেহেতু এখন কথা বলার একটা বাকস্বাধীনতা উপভোগ করছেন, অনেকেই বলছেন, সেদিক থেকে সরকারও যেহেতু বলেছেন যে আপনারা মন খুলে কথা বলুন, মন খুলে সমালোচনা করুন, সেই সমালোচনার জায়গা থেকে আমরাও সমালোচনা করছি। সব মিলে এই ধরনের বিতর্ক যখন তৈরি হচ্ছে, আমরা যখন স্বস্তির কথা বলছি, নিত্যপণ্যের দামকে স্থিতিশীল করবার ক্ষেত্রে অনেক সময় হতাশাও তৈরি হচ্ছে। সামগ্রিকভাবে আসলে মূল্যায়ন করলে 3 মাস কম সময় মনে করেন কিনা? এটি কি মূল্যায়ন করার মতো সময়? ধন্যবাদ। কিছু ক্ষেত্রে অবশ্যই কম সময়, কিছু ক্ষেত্রে মূল্যায়ন করার মতো যথেষ্ট সময় আমাদের হাতে হয়েছে। এটা আমি বলছি এটা মাথায় রেখে যে আসলে আমরা এই সরকারের কাছ থেকে কি আশা করছি। আমরা প্রথমত যে জিনিসটা আমার মনে হয় খুব পরিষ্কার থাকা দরকার, যে সরকার
যখন দায়িত্ব নেন তার আগে থেকেই আমরা যাদেরকে স্টেক হোল্ডার বলছি গুরুত্বপূর্ণ ছাত্র জনতা এসে তাদের প্রতিনিধি থেকে যে জিনিসটা এসেছে, আমরা কিন্তু শুধুমাত্র একটা দলকে সরিয়ে আরেকটা দলকে বসানো সেটা নিয়ে আমরা চিন্তিত না। সেটা হলে নির্বাচনের মাধ্যমে আপনি কাজটা করে ফেলতে পারেন, সেটা কিন্তু ইস্যু না। আমরা গত সরকারের সময় যে জিনিসটা দেখেছি, যে ঘটনাটা ঘটেছে, গণতন্ত্র শুধু ভোট না, ভোট হচ্ছে গণতন্ত্রের সবচাইতে ন্যূনতম জিনিস, মিনিমাম যে জিনিসটা দরকার সেটা। গণতন্ত্র টিকে থাকে ইনস্টিটিউশনের উপরে, প্রতিষ্ঠানের উপরে। প্রতিষ্ঠানগুলো একটা চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করে, যার মাধ্যমে কোনো একটি দল বা কোনো একজন ব্যক্তির কাছে হচ্ছে গিয়ে সকল ক্ষমতা কেন্দ্রীভূত হয় না। আওয়ামী লীগ সরকারের সময় আমরা যেটা দেখেছি, এই প্রতিষ্ঠানগুলোকে ভয়াবহ মাত্রায় শুধু যে নির্বিষ করা হয়েছে তা না, একদম ধ্বংস করা হয়েছে। আপনি সংসদকেই দেখেন, আপনি প্রশাসনকেই দেখেন, আপনি আমরা যেগুলো অ্যাকাউন্টেবিলিটি বলি সেগুলো প্রত্যেকটাকে দেখেন, প্রত্যেকটাকে হচ্ছে ধ্বংস করা হয়েছে। তার ফলশ্রুতিতে আমাদের আসলে ধরা যাক আমরা যদি এখন শুধু নির্বাচনে চলে যাই, তাহলে একই সাথে হচ্ছে গিয়ে আরেকজন গিলগামেশের জন্ম দেওয়ার সম্ভাবনা আছে। মানে আমরা যাকে সরিয়ে আরেকজনকে বসে তিনি এত ক্ষমতাশীল হতে পারেন, এটা হচ্ছে উদ্দেশ্য। এখন ব্যাপারটা হচ্ছে যেটা, যে এই বিষয়ে একটা ঐকমত্য আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়ে মানুষের ভরসা আছে। এবং আরেকটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাই, যে বিভিন্ন কিছু জরিপ যে এসেছিল, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ওরা একটা জরিপ করেছিল, সেটাতে ইনিশিয়ালি সরকারের গ্রহণযোগ্যতা 70% উপরে ছিল। নর্থ সাউথ ইউনিভার্সিটি পরে আরেকটা করলো, সেটাও কাছাকাছি বা এর চেয়ে বেশিও। আপনি যখন এত বিশাল অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে যাত্রা শুরু করেন, সেটা কিন্তু চ্যালেঞ্জিং। কারণ এরপরে কিন্তু যদি কমতে শুরু করে, তখন কিন্তু হঠাৎ করে একটা হয়, ও আচ্ছা সরকার কি তাহলে তার লেজিটিমেসি হারিয়ে ফেলছে। এখন সরকার যে এই সংস্কার করতে চায়, এই সংস্কার করার ক্ষমতা, এই সংস্কার করার লেজিটিমেসি, ম্যান্ডেট, আপনি যাই বলেন না কেন, সেটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত মানুষের এই হাই অ্যাকসেপ্টেবিলিটি রেটিং থাকবে। এখন এই হাই অ্যাকসেপ্টেবিলিটি রেটিং সরকার ম্যানেজ করতে পারে কিভাবে? আপনি যে কথাগুলো বললেন, ইনফ্লেশন, তার একটা যৌক্তিক কন্ট্রোল লাগবে। দেখুন, আমার রিজার্ভ বাড়ছে, আমার ম্যাক্রো ইকোনমিতে স্ট্যাবিলিটি আসছে, খুব ভালো কথা। সেটা লং টার্মে আমাকে আমি যদি ধরেও নিই, লং টার্মে সেটা আপনাকে ইকোনমিক একটা সুবিধা দিবে। শর্ট টার্মে মানুষজন সেটা বোঝে না, সে বাজার বোঝে, সে বাজারের মূল্য যেটা সেটা বোঝে। পলিটিক্সে আসলে এই জিনিসপত্রগুলো গুরুত্বপূর্ণ হয়ে যায়। মানুষ এটা বোঝার চেষ্টা করে যে আমি যে বাসার বাইরে যাচ্ছি আমার নিরাপত্তা আছে কিনা। রাষ্ট্রকে রাষ্ট্র হতে হয়। রাষ্ট্রকে আমরা যে বলি যে সে হচ্ছে, তার একটা মনোপলি থাকে অন ভায়োলেন্সের উপরে, যে কারণে হচ্ছে কি সে বাকি সবাইকে কন্ট্রোল করতে পারে। রাষ্ট্র যদি সেই ক্ষমতা দেখাতে না পারে, তাহলে জিনিসটা হচ্ছে যে এই ঘটনাগুলো যদি না হয়, তাহলে অ্যাকসেপ্টেবিলিটি কমবে। অ্যাকসেপ্টেবিলিটি যদি কমে, তাহলে কিন্তু এই যে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন না, তার চেয়েও বড় কথা হবে যে এই যে প্রয়োজনীয় সংস্কার করার যে সময়, সেই সময় কমতে থাকবে। যত হচ্ছে কি অ্যাকসেপ্টেবিলিটি কমবে, তত রাজনৈতিক দলগুলো, দেখুন বাংলাদেশের সকল রাজনৈতিক দলই চায় হচ্ছে ক্ষমতায় যেতে, এটা ন্যাশনাল অ্যাক্টর, বিএনপিও চায়। তারা দেখবে যে হচ্ছে গিয়ে যত সময় কমে যাবে, তত হচ্ছে গিয়ে আমার ক্ষমতায় যাওয়ার রাস্তা আরো দ্রুত হচ্ছে, তখন সরকারের উপর চাপটা হবে আরো বেশি। এই যে আমরা যৌক্তিক 1 বছর 2 বছর, সেটা কমতে থাকবে। সো এইটা কিন্তু মাথায় রাখতে হবে, যে আপনি যদি অ্যাকসেপ্টেবিলিটি হচ্ছে কি অ্যাড্রেস করতে পারেন, তাহলে আপনি সময় পাবেন। যদি অ্যাকসেপ্টেবিলিটি কমে যায়, আপনার সময় কমতে থাকবে, তত আমাদের সংস্কারের সম্ভাবনা হ্রাস পেতে থাকবে। অনেক ধন্যবাদ ডক্টর আসিফ শাহান। আমরাও চাই যে মানুষের প্রত্যাশার প্রতিফলন আসলে শেষ পর্যন্ত হোক, কেননা মানুষ কি চায়, মানুষ স্বস্তিতে থাকতে চায়, সেই স্বস্তিটা নিশ্চিত করা, সেখানে প্রশাসক যেটি বলছিলেন যে কার্যকর ভূমিকা রাখা। আমরা আরেকটা বিরতি নেবার সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে আরও কথা বলবো। দর্শক, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে কথা বলছি উপদেষ্টা বিতর্ক এবং রাজনীতির অন্যান্য বিষয় নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আরেকটা বিরতি থেকে ফিরছি, আশা করি সাথেই থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। কথা বলছি উপদেষ্টা বিতর্ক এবং রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। সাইফুল হক রয়েছেন, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং ডক্টর আসিফ শাহান রয়েছেন, সহযোগী অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে রয়েছি। সংক্ষেপে যে দু একটি বিষয় আসলে জানতে চাইব। সব মিলিয়ে আসলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা বিতর্কের কথা বলি এবং নানা রকম যে মূল্যায়নের কথা আসলে বলছিলেন সাইফুল হক, যে সামগ্রিকভাবে তাদেরকে নিয়ে আপনি অনেক সময় বলছিলেন যে কিছুটা এলোমেলো বেসামাল পরিস্থিতি নিয়েও আসলে বলছিলেন। সামগ্রিকভাবে আসলে মানুষ যখন কাজ করে তিনি ভুলও করেন, তো সেক্ষেত্রে তো কাজ করতে গিয়ে ভুল হতেই পারে। আবার আমরা যখন ছাত্ররা এভাবে বিক্ষোভ করে, বিতর্ক করে, সেটা আবার এক ধরনের ভিন্ন মাত্রা তৈরি করে। যেহেতু আমরা একটা জুলাই স্পিরিট, নতুন বাংলাদেশের কথা বলছি, সেখানে আসলে আপনাদের সাজেশনের জায়গা কি, করণীয় জায়গা কি? আমার পরামর্শটা একেবারে খুবই সুনির্দিষ্ট। আমি মনে করি যে 3 মাস পরে
এখন সরকারের যেটা বললাম বাজার, জনজীবনের স্বস্তি নিরাপত্তা, 2 হচ্ছে সংস্কারের যে এজেন্ডা, নির্বাচন কমিশন গঠন এবং শেষ পর্যন্ত অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন। ব্রডলি এটা হচ্ছে সরকারের কাজ। আমি সেদিক থেকে মনে করি বাই ডিসেম্বর জানুয়ারি সংস্কার কমিশন রিপোর্ট দেবেন। অনেকগুলো পরিবর্তন সংস্কারের ব্যাপারে আমাদের মধ্যে ঐক্যমত আছে। যেসব ব্যাপারে ঐক্যমত আছে সেগুলো মিলে আমরা এক্সিকিউটিভ অর্ডারে অনেকগুলো পদক্ষেপ নেওয়া সম্ভব সংস্কারের ব্যাপারে বা পরিবর্তনের ব্যাপারে। 2 হচ্ছে ইমিডিয়েটলি আগামী 2-3 সপ্তাহের মধ্যে নতুন ইলেকশন কমিশন গঠন হবে। ইলেকশন কমিশন গঠনটাও খুব গুরুত্বপূর্ণ। এমন ইলেকশন কমিশন দেখতে চাই যে ইলেকশন কমিশন মেরুদণ্ড সোজা করে এরকম একটা জটিল সময়ে মানুষের বিপুল যে প্রত্যাশা, সে প্রত্যাশা কোনোভাবে যাতে হোঁচট না খেতে পারে, কারণ গোটা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে গোটা নির্বাচনী ব্যবস্থার একটা সংস্কার করে একই সাথে নির্বাচনের প্রতি আস্থাটা ফিরিয়ে এনে এবং প্রয়োজনবোধে অন্তর্বর্তী সরকারের কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখেন এরকম নির্বাচন কমিশন গঠন করা দরকার। আর অন্তর্বর্তী সরকারে যদি সমর্থন না থাকে, নির্বাচন কমিশনে ফেরেস্তা বসালেও কিন্তু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না। আমাদের স্টেট যেভাবে ফাংশন এখানে করে, তার মানে সবটা মিলে একটা অর্কেস্ট্রা, সেটা গুরুত্বপূর্ণ। আমি উদ্বিগ্ন হচ্ছে সরকারকে অনেকগুলো জিনিস পুশ করা হচ্ছে, বহু ব্যাপারে সরকারকে নানা উস্কানি দেওয়া হচ্ছে, নানা এজেন্ডা তাদেরকে পুশ করানো হচ্ছে। এর দ্বারা বিভ্রান্ত হলে চলবে না। তাদের পথটা সিরাতুল মুস্তাকিম, অনেক চড়াই উতরাই আছে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের মধ্য দিয়ে তারা যদি বেরিয়ে যেতে পারেন সরকারের সাফল্য, এই জায়গাটা তো যদি ঠিক রাখেন। আর সবচেয়ে বড় কথা যেটা আমার অধ্যাপক বললেন, সাংবিধানিক প্রতিষ্ঠান, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে কিভাবে আমরা স্ট্রেনথেন করতে পারি, সরকারকে আমরা এ ব্যাপারে যদি কার্যকর ভূমিকা রাখতে পারি, যেটা আখেরে বা একটা লম্বা সময় তার ইম্প্যাক্ট কাজ করবে, এজন্য সবাইকে আস্থার মধ্যে নিয়ে চলতে পারলে আমি আশাবাদী মানুষ সরকার সফল হবে এবং আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পথে ভবিষ্যতে হাঁটতে পারবো, আকাঙ্ক্ষার সেই বাস্তবায়নের পথে যাব। অনেক ধন্যবাদ সাইফুল হক, সুনির্দিষ্ট করে চমৎকারভাবে আপনি বললেন। ডক্টর আসিফ শাহান, আমরাও আপনার কাছ থেকে একটু শেষ পরামর্শের জায়গাগুলো চাই। সরকারের শেষ পর্যন্ত আসলে যে করণীয়, যে গন্তব্যের জায়গাগুলো আসলে বলছিলেন সাইফুল হক, আমরা যেন মানুষের প্রত্যাশার শেষ পর্যন্ত প্রতিফলন হয়। আমরা জানি যে জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিট যেন আমরা যদি শেষ পর্যন্ত বিভক্তি তৈরি হয়, ব্যর্থ হলে সেটি আসলে বাংলাদেশই ব্যর্থ হবে, সেই জায়গাটা। ধন্যবাদ। মানুষের নিরাপত্তা, দ্রব্যমূল্য যেটা বললেন সেটার ব্যাপারে একমত, কিন্তু আমি যদি প্রায়োরিটাইজ করি, আমি যদি হচ্ছে গিয়ে বলি, তাহলে আমার দৃষ্টিতে যেটা মনে হয়, প্রথমত আমার মনে হয় হচ্ছে গিয়ে আমরা 6টা সংস্কার কমিশন করেছি, পরে আরও 3টা বা 4টা করেছি। প্রথমত আমাদের সংস্কারের মধ্যে প্রায়োরিটাইজ করতে হবে। আমাদের সময় যদি 2 বছর বা 3 বছর, আমি জানি না, যা এসে থাকুক না কেন, সকল কিছু এই সরকার করে যেতে পারবে না। কোনগুলো হচ্ছে প্রায়োরিটি, কোনগুলো হচ্ছে কি আমরা ওই যেটা বলছি যে আমরা আবার একটা নতুন ফ্যাসিবাদী সিস্টেম তৈরি করতে চাই না, তাহলে তার জন্য আমাদের কি কি করতে হবে সেই প্রায়োরিটাইজটা ঠিক করতে হবে। আমাদের যদি ইলেকটোরাল সিস্টেমে যদি পরিবর্তন করতে হয় সেটা আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের যদি পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষের ব্যাপারে ইস্যু করতে হয় সেটা নিশ্চিত করতে হবে। আমাদের প্রশাসনকে আমরা কিভাবে বিরাজনীতিকরণের মধ্য দিয়ে নিয়ে যেতে পারি সেটা ঠিক করতে হবে। আমাদের প্রায়োরিটাইজ করতে হবে যে এই জিনিসপত্রগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের প্রাথমিক সমস্যাগুলো কি ছিল? ওই যে ক্ষমতার কেন্দ্রীভবন, যে কেউ হচ্ছে খুব সহজেই হচ্ছে সংবিধানকে পরিবর্তন করতে পারেন, এই জিনিসপত্রগুলো, এটা হচ্ছে প্রথম ইস্যু হচ্ছে এইটা যে আমাদের প্রায়োরিটাইজ করতে হবে যে আমাদের কোন জিনিসপত্রগুলো দরকার। দ্বিতীয়ত, প্রায়োরিটাইজ করলে হবে না, আমাদের এই সংস্কার আমরা এগুলো করলাম, এক্সিকিউটিভ অর্ডারের কথা বলা হলো বা যেভাবে, এটা যে স্থায়িত্ব হবে তার নিশ্চয়তা কি? 91 সালে স্থায়ী হয়নি, 2007-08-এ স্থায়ী হয়নি। আমরা রাজনৈতিক দলগুলোর উপর যদি আবার ভরসা রাখি তারা এসে করবেন, তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমরা কিভাবে করতে পারি সেই পথ, রোডম্যাপটা আমাদের দিতে হবে। সেটা যদি হচ্ছে গিয়ে আমাদের গণভোটের মাধ্যমে আমাদের পরিষ্কার করতে হবে আমরা কিভাবে হচ্ছে গিয়ে সেটা করতে চাই। আমরা যদি হচ্ছে গিয়ে বিকল্প একটা রাজনৈতিক শক্তি যেটা সামাজিক শক্তি হিসেবে কাজ করবে সেরকম কিছু তৈরি করতে চাই, সেই পরিকল্পনার ক্ষেত্রে হচ্ছে গিয়ে কাজ করার ব্যাপার করতে হবে। আমরা যদি সংবিধানকে পরিবর্তন করে বসে রেখে করতে চাই সেটা করতে হবে। লাস্ট যেটা, এগুলোর জন্য হচ্ছে গিয়ে আপনার
রাজনৈতিক একটা মত অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে জানাতে হবে যে আমরা আসলে কি করতে চাচ্ছি। সেই রূপরেখা এই তিনটা জিনিস যদি করতে পারি তাহলে হয়তো হচ্ছে গিয়ে আমার মনে হয় অবশ্যই আমাদের পক্ষে অসংখ্য ধন্যবাদ ডক্টর আসিফ শাহান এবং সাইফুল হক আপনাদের দুজনকে আমাদের আলোচনায় সময় দেওয়ার জন্য। আমরাও আশা করব অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই তাদের রূপরেখা প্রণয়ন করে মানুষকে আসলে মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন এবং একটি সুন্দর নির্বাচনের পথে গণতান্ত্রিক পথে আসলে বাংলাদেশ এগিয়ে যাবে সেই প্রত্যাশা রেখে আজকে গণতন্ত্র শেষ করব। আগামীকাল আবারও নতুন বিষয় নিয়ে নতুন অতিথি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।